প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ভূগোল প্রথম পত্রের চতুর্থ অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই চতুর্থ অধ্যায় হচ্ছে সবচেয়ে সহজ অধ্যায় ভূগোল প্রথম পত্রের মধ্যে এবং তোমাদের অনেকেরই সবচেয়ে প্রিয় অধ্যায়। আমি জানি আমারও পার্সোনালি প্রিয় অধ্যায় ছিল, কারণ এটা আমরা হচ্ছে বাচ্চাকাল থেকে এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো পড়ে আসতেছি। তো বেশি কথা না বলে আমি শুরু করি, ঠিক আছে? ওকে, তো ফার্স্টেই আমরা পাবো যে বায়ুমণ্ডল ও বায়ু দূষণ, এটা হচ্ছে আমাদের টপিক। তো দেখো, পৃথিবীর পৃষ্ঠ ও ঊর্ধ্ব দিকে যে বায়বীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে থাকে তাকেই হচ্ছে বায়ুমণ্ডল বলে, ঠিক আছে? অর্থাৎ পৃথিবীর বাইরে যে বায়বীয় পদার্থ আছে, এটা হচ্ছে মনে করো পৃথিবী, তুমি এখানে মনে করো দাঁড়ায় আছো, দাঁড়ায় মনে করো বাতাস খাইতেছো। তো এই পৃথিবীর বাইরে যে বায়বীয় পদার্থটা আছে, যে বাতাস আশেপাশে আছে চারপাশে, বা গ্যাসের যে পদার্থগুলো আছে, এইগুলো নিয়ে হচ্ছে কি আমাদের বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলে নানা প্রকার গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত এবং প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের প্রভাবে বায়ু দূষিত হয়, যা বায়ু দূষণ নামে পরিচিত। তাহলে এখানে তোমরা দুইটা জিনিস পেয়ে গেলা, একটা হচ্ছে বায়ুমণ্ডল কাকে বলে আর একটা হচ্ছে কি বায়ু দূষণ কাকে বলে। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে জ্ঞানমূলকে অথবা আমাদের এমসিকিউতে আসতে পারে। এমসিকিউ আসার সম্ভাবনা কম, জ্ঞানমূলকে আসবে যে বায়ুমণ্ডল কাকে বলে, বায়ু দূষণ কাকে বলে। এখান থেকে লিখে দিবা। বায়ুমণ্ডল গঠনকারী উপাদান। বায়ুমণ্ডল বহু গ্যাসের মিশ্রণ। এতে আরও রয়েছে বহু সংখ্যক কঠিন ও তরল কণিকা, যাদের একত্রে রঞ্জক পদার্থ বলা হয়। বায়ুতে অক্সিজেন ও নাইট্রোজেনের পরিমাণই সর্বাপেক্ষা বেশি থাকে, অবশিষ্ট গ্যাসসমূহ মাত্র 1 ভাগ। তাহলে দেখো, নাইট্রোজেন এবং অক্সিজেন আছে কত পার্সেন্ট? 99%, 99%। আর বাকি যত গ্যাস আছে সব আছে কত? 1%, ঠিক আছে? নাইট্রোজেন এবং অক্সিজেন 99%। ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন বা সংযুক্তি, বিশেষত বিভিন্ন গ্যাসের অনুপাত একই ধরনের থাকে, তাই একে সমমণ্ডল বলে। অর্থাৎ এই যে 90 কিলোমিটার পর্যন্ত কি থাকে? সবগুলা গ্যাস সেম পরিমাণ থাকে, একই পরিমাণে থাকে, এজন্য এই স্তরটাকে কি বলে? সমমণ্ডল। এর উপরের স্তরে গ্যাসের উপাদান একই থাকে না বলে একে বিষমমণ্ডল বলে। তাইলে 90 কিলোমিটার পর্যন্ত গ্যাসের পরিমাণ একই থাকে, এজন্য এই অংশটাকে আমরা বলি সমমণ্ডল। আর 90%-এর উপরে গ্যাসের অবস্থান সেম থাকে না বলে আমরা এটাকে বলবো বিষমমণ্ডল। বায়ুমণ্ডলের উপাদানকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গ্যাসীয় উপাদান, একটা জলীয় বাষ্প, আর একটা হচ্ছে ধূলিকণা। তো এই যে গ্যাসীয় উপাদানের মধ্যে হচ্ছে বিভিন্ন গ্যাস থাকে। এর মধ্যে দেখো, শতকরা 99 ভাগই হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণটা হচ্ছে 78.80%। ও অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.94%, ঠিক আছে? বা 20.94%। তাহলে দেখো, গ্যাসীয় উপাদানের সারণী, অর্থাৎ বায়ুমণ্ডলে কোন গ্যাস কি পরিমাণে আছে, আমরা এটা হচ্ছে সারণী অনুযায়ী এখান থেকে দেখে রাখবো। তোমরা বিশেষত এখান থেকে 3টা গ্যাস দেখে রাখবে। একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে অক্সিজেন এবং আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই 3টা দেখলেই তোমাদের জন্য এনাফ। তাহলে নাইট্রোজেন থাকে কত? 78.80%, অক্সিজেন 20.94% এবং কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03%, আর্গন হচ্ছে 0.93%, নিয়ন 0.001%, হিলিয়াম 0.005, ওজন 0.005%। এতগুলো তোমরা না দেখলে হবে, তোমরা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই 3টা দেখে রাখবা যে কোনটা কত পরিমাণে থাকে। নাইট্রোজেন দেখো, যদিও নাইট্রোজেনের পরিমাণ বেশি, তথাপি এটি একটি নিষ্ক্রিয় গ্যাস হিসেবে বায়ুমণ্ডলে অবস্থান করে। নিষ্ক্রিয় গ্যাস মানে কি? মানে এটা কোনো কিছুতেই অবস্থান করে না বা কোনো বিক্রিয়াতে এটার কোনো কাজে লাগে না। জীবের প্রোটিন জাতীয় খাদ্য প্রস্তুতে সাহায্য করে। এই গ্যাস বায়ুর আয়তন বৃদ্ধি করে এবং অক্সিজেনকে পাতলা করে। অক্সিজেনকে পাতলা করার মাধ্যমে আমরা অক্সিজেনটাকে সহজে আমরা শ্বাস প্রশ্বাস হিসেবে ওইটাকে গ্রহণ করতে পারি। অক্সিজেন প্রাণীর শ্বাস গ্রহণ ও প্রাণীদেহের শক্তি উত্তাপ বৃদ্ধির কাজে লাগে। অক্সিজেন শিলা গঠনকারী খনিজের সাথে সহজেই রাসায়নিক প্রক্রিয়ায় মিশ্রিত হয়ে শিলার বিচূর্ণী ভবনে সহায়তা করে। অর্থাৎ শিলার চূর্ণ বিচূর্ণ হতে সাহায্য করে আমাদের অক্সিজেন। যে পরিমাণ অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ায় ব্যয় হয়, প্রায় সেই পরিমাণ অক্সিজেন উদ্ভিদসমূহ খাদ্য প্রস্তুতের সময় বায়ুমণ্ডলে ত্যাগ করে। অর্থাৎ যে পরিমাণ অক্সিজেন কাজে লাগে, সেই পরিমাণ অক্সিজেন আবার উদ্ভিদ কি করে? আমাদের বায়ুমণ্ডলে ত্যাগ করে, যাতে আমাদের হচ্ছে প্রাণীদের বেঁচে থাকতে যেন সুবিধা হয়। কার্বন ডাইঅক্সাইড
বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অতি নগণ্য হলেও এটি গাছপালার পুষ্টি সাধন এবং জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ কাঠ, কয়লা, খনিজ তেল ইত্যাদি জ্বালানি হিসাবে ব্যবহার করায় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ স্থির না থেকে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ওজোন গ্যাস, এই গ্যাসটা তোমাদের একটু মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, বা যাই বলো 3 স্টার দিয়ে রাখলাম, এটা একটু মনে রাখবা। এই গ্যাসটি বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অল্প পরিমাণে পাওয়া যায়, কিন্তু বায়ুমণ্ডলের উচ্চ স্তরে প্রচুর পরিমাণে থাকে। এই গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ ও প্রতিফলিত করে পৃথিবীতে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে সাহায্য করে। অন্যথায় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেত এবং ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় ঘটত। অর্থাৎ এই ওজোন গ্যাসটা কি করে, সূর্যের অতিবেগুনি রশ্মি বা খারাপ যে রশ্মিগুলো আছে এগুলাকে বাধা দিয়ে এগুলাকে আবার সূর্যের দিকে ফেরত পাঠায় দেয়, বা পৃথিবীর বাইরের দিকে হচ্ছে এগুলো আবার বিক্ষিপ্ত করে দেয়, যার ফলে এই খারাপ রশ্মিগুলো আর পৃথিবীতে আঘাত করতে পারে না বা পৃথিবীতে আসে না, যার ফলে হচ্ছে কি আমরা প্রাণীরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। ভূপৃষ্ঠ হতে 20 থেকে 50 কিলোমিটার উচ্চতার মধ্যে এই গ্যাসটি সবচেয়ে বেশি দেখা যায়। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তুমি যে জায়গায় দাঁড়ায় আছো ওই জায়গা থেকে 20 থেকে 50 কিলোমিটার যদি বাইরের দিকে যাও পৃথিবীতে, তখন তুমি এই গ্যাসটা পেয়ে যাবা, ওজোন গ্যাসটা এর তুমি আধিক্য দেখতে পাবা। জলীয় বাষ্প, জলীয় বাষ্পের পরিমাণ অতি নগণ্য হলেও এটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। জলীয় বাষ্পের অণুগুলো নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাসের অণুগুলোর মতোই বাতাসে ঘুরে বেড়ায়। জলীয় বাষ্পের প্রভাবে শিশির, কুয়াশা, মেঘ, বৃষ্টি, তুষারপাত প্রভৃতি সৃষ্টি হয়। ধূলিকণা, ধূলিকণাও বায়ুমণ্ডলের অতি গুরুত্বপূর্ণ উপাদান। এই ধূলিকণাগুলো বায়ুমণ্ডলের নিচের অংশে যথেষ্ট পরিমাণ অন্যান্য গ্যাসীয় অণুর নেই ভেসে বেড়ায়। ধূলিকণা সাধারণত আগ্নেয়গিরির সূক্ষ্ম শিলাচূর্ণ ও ছাই, সমুদ্র তীরের ধুলাবালি, কলকারখানার পুরা ছাই ইত্যাদি থেকে সৃষ্টি হয়। বায়ুমণ্ডলে ধূলিকণাকে আশ্রয় করে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ, কুয়াশা ইত্যাদির সৃষ্টি করে। অর্থাৎ ধূলিকণা একভাবে সৃষ্টি হয়, সৃষ্টি হওয়ার ফলে এই ধূলিকণাগুলা কি হয়, ধুলাবালু বা ধূলিকণা তোমরা যাই বলো, তো এই ধূলিকণাগুলো হচ্ছে কি আকাশে ভেসে বেড়ায়, তাই না? তখন এই জলীয় বাষ্প যে থাকে, সূর্যের তাপে তোমরা জানো জলীয় বাষ্প হয় পানি, এই জলীয় বাষ্পগুলা কি করে ধূলিকণার সাইডে হচ্ছে তোমার হচ্ছে এগুলো অবস্থান নেই। মনে করো এটা হচ্ছে একটা ধূলিকণা, এই ধূলিকণার সাইডে এই যে জলীয় বাষ্পগুলো এরকম আকৃতি গঠন করে, যেটা হচ্ছে একটা ফুলের মতো দেখতে লাগে। তো এই যে জলীয় বাষ্পগুলা এইগুলা এক সময় আকাশে ভেসে বেড়ায়, ভেসে বেড়ালে এরকম আরো যত তোমার হচ্ছে এরকম তোমার হচ্ছে জলীয় বাষ্পগুলো আছে এগুলো একসময় একত্রিত হয়, একত্রিত হলে এক সময় আমরা এগুলো যখন বড় হয়ে যায় তখন এগুলো হচ্ছে মেঘ আকৃতির হয়। তখন মেঘে যখন আবার সূর্য যখন এই যে তাপ পড়ে তখন মেঘ থেকে কি হয়ে যায়, বৃষ্টি ঝরে পড়ে। তো এটা হচ্ছে এই সাইকেলটা বা পানি চক্রটা এইভাবে হচ্ছে কাজ করে, ধূলিকণার উপর জলীয় বাষ্পগুলা ভেসে থাকে। বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দুই ভাগে হতে পারে, একটা হচ্ছে তাপমাত্রার তারতম্য আর একটা হচ্ছে রাসায়নিক গঠন। অর্থাৎ তাপমাত্রার তারতম্য অনুসারে কোন জায়গায় তাপমাত্রা বেশি আছে কম আছে এই অনুযায়ী এক ধরনের হচ্ছে বায়ুমণ্ডল হতে পারে, আরেকটা হচ্ছে রাসায়নিক গঠনের মাধ্যমে আরেক ধরনের বায়ুমণ্ডল হতে পারে। তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, বায়ুমণ্ডলের উষ্ণতার হ্রাস বৃদ্ধির দিকে লক্ষ্য করে বায়ুমণ্ডলকে 5টি ভাগে ভাগ করা যায়। অর্থাৎ বায়ুমণ্ডলের এই যে তাপ কোথায় কম আছে কোথায় বেশি আছে এটার উপর ডিপেন্ড করে আমরা বায়ুমণ্ডলকে 5টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখো ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তো এই হচ্ছে 5 ভাগে আমরা হচ্ছে বায়ুমণ্ডলকে ভাগ করতে পারি। ফার্স্টেই আসি দেখো ট্রপোস্ফিয়ারে, দেখো ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর, অর্থাৎ ভূপৃষ্ঠের সবচেয়ে কাছাকাছি যে স্তরটা থাকে এটা হচ্ছে কি আমাদের ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার, অর্থাৎ তুমি যেই জায়গায় আছো বা আমি যেই জায়গায় আছি এর থেকে 18 কিলোমিটার যদি আমরা উপরের দিকে যাই, ভূপৃষ্ঠের উপরের দিকে যাই, তখন পর্যন্ত আমরা এই যে ট্রপোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ারটা আমরা দেখতে পাবো। মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর হচ্ছে এই ট্রপোস্ফিয়ার। এই স্তরের নিম্নভাগে মানুষ সহ সব ধরনের প্রাণী ও উদ্ভিদের বাসস্থান এবং মেঘ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ প্রভৃতি এই স্তরে থাকে। তাহলে এই স্তরটা হচ্ছে কি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা হচ্ছে এই স্তরের নিচেই থাকি, আমরা সহ মানুষ সহ যত ধরনের প্রাণী আছে এই স্তরের নিচেই থাকে এবং এই স্তরে হচ্ছে কি মেঘ, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ এই স্তর থেকেই হয়ে থাকে।
এই স্তরের বায়ু স্থির থাকে। এখানে প্রায় বায়ুর তাপমাত্রা 55 ডিগ্রি সেলসিয়াস। ঝড় বৃষ্টিপাতের প্রাদুর্ভাব নেই বলে দ্রুতগামী জেট বিমানগুলো এই স্তরে বিনা বাধায় চলাচল করে। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় অবস্থিত সরু স্তরকে ট্রপোপজ বলে। অর্থাৎ এইখানে যেহেতু খুব বেশি একটা আমাদের বৃষ্টিপাতের প্রাদুর্ভাব বা ঝড় বৃষ্টিপাত যেহেতু এখানে খুব বেশি একটা হয় না, তাই আমাদের যে জেট বিমানগুলো আছে বা আমাদের যে যুদ্ধ বিমানগুলো আছে এই বিমানগুলো এই স্তর দিয়ে তোমার যাতায়াত করে। স্ট্র্যাটোস্ফিয়ার ট্রপোপজের উপর হতে ঊর্ধ্বে 62 কিলোমিটার পর্যন্ত এই স্তরের বিস্তার। 18 কিলোমিটার হতে 80 কিলোমিটার পর্যন্ত আমরা এটাকে দেখতে পাই সচরাচর। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপ হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পায়। তাহলে এই যে স্ট্র্যাটোস্ফিয়ার যে আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমরা জানি যে আমরা যত উপরে যাব তত আমাদের কি তাপমাত্রা বৃদ্ধি পাবে, কিন্তু এখানে তাপমাত্রা বৃদ্ধি না পেয়ে বরং কি হয়, তাপমাত্রা এই স্তরের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপ হ্রাস না পেয়ে বরং তাপ বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এই স্তরের যত আমরা উপরের দিকে যাব তত তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। এই বায়ু স্তরের ঊর্ধ্বসীমাকে ওজোনোস্ফিয়ার ও মেসোস্ফিয়ার বলে। অর্থাৎ একদম শেষ যে স্তরটা, শেষ যে অংশটা আছে বা বলয়টা আছে, এই বলয়টাকে বা এই অংশটাকে আমরা বলবো কি, মেসোস্ফিয়ার বা ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার দেখো, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত এই স্তর ভেদ করে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছাতে পারে না। মেসোস্ফিয়ার ভূপৃষ্ঠের ঊর্ধ্বে 50 কিলোমিটার হতে 80 কিলোমিটার পর্যন্ত এই স্তরটি অবস্থান করে। থার্মোস্ফিয়ার বায়ুমণ্ডলের তৃতীয় স্তর থার্মোস্ফিয়ার। ভূপৃষ্ঠের 80 কিলোমিটার থেকে 640 কিলোমিটার পর্যন্ত বিস্তার। 500 কিলোমিটার উচ্চতায় তাপ প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস। অসংখ্য বিদ্যুৎযুক্ত কণা বা আয়ন ইলেকট্রনে পরিপূর্ণ হয় অঞ্চলটি, তাই এই স্তরকে আয়নোস্ফিয়ার বলে। অর্থাৎ এই স্তরে অনেক বেশি বিদ্যুৎ কণা আছে, এই জন্য এই স্তরটাকে আমরা বলবো আয়নোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার এই স্তরটি ভূপৃষ্ঠের 640 কিলোমিটার ঊর্ধ্বে অবস্থান করে। বায়ু অত্যন্ত হালকা। সর্বশেষ যে স্তর সেটা ম্যাগনেটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর এইটা। এখানে আর কোনো গুরুত্বপূর্ণ তোমাদের তথ্য নেই। বায়ু দূষণ ও দূষকের উৎস। অগ্নুৎপাতের সময় সালফাইড, সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি পদার্থ জলাভূমির জৈব পদার্থ পচে মিথেন গ্যাসের সৃষ্টি হয়। মৃত উদ্ভিদ ও মাটিতে মিশে মিথেন পচনজাত গ্যাস ও ব্যাকটেরিয়া উপাদানের মাধ্যমে বায়ু দূষিত করে। কলকারখানার ধোঁয়া, যানবাহনের গ্যাস ইত্যাদি বায়ু দূষণ করে। ইটের ভাটার জন্য অবাধে গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার, চিমনি দিয়ে নির্গত কালো ধোঁয়া, এগুলো কি আমাদের বায়ু দূষণ করে। তো এইখানে কি বায়ু দূষণের উৎস, অর্থাৎ কি কি উপায়ে আমরা বায়ু দূষণ হয় এটা তোমরা এখান থেকে দেখে নিবা। এটা তোমাদের সৃজনশীলে আসতে পারে। বায়ু দূষণ প্রতিরোধ এটা আসতে পারে, হ্যাঁ, যে উক্ত দূষণ বা বায়ু দূষণ আমরা কিভাবে প্রতিরোধ করব, এটা আমাদের ঘ নাম্বারে আসতে পারে সৃজনশীলের। তো দেখো, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ করতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে, বিকল্প জ্বালানি ব্যবহার করতে হবে। অর্থাৎ আমাদের যে তেলের বিকল্প বা আমাদের যে কয়লার বিকল্প, এগুলা খুঁজতে হবে। কয়লা পুরায়া কি হয়, কালো গ্যাস হয়। তো এই কয়লার বদলে আমরা কি করতে পারি, সৌরশক্তি ব্যবহার করতে পারি। এই যে আমরা সোলার প্যানেল ব্যবহার করি, এইগুলো আমরা ব্যবহার করতে পারি, সৌর বিদ্যুৎ। তারপর বনভূমি সৃজন। বনভূমি সৃজন মানে বনভূমি সৃষ্টি করতে হবে নতুন নতুন। ইটের ভাটায় কাঠের ব্যবহার বন্ধ করতে হবে। কাঠ পুরাইলে কি হয়, কাঠ পুরাইলে এখান থেকে ধোঁয়া হয়, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে। রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার ব্যবহৃত ক্লোরোফ্লোরো কার্বন ব্যবহারের দরুন সম্পর্কে মানুষের সচেতনতা সৃষ্টি করতে হবে। অর্থাৎ আমরা যে এয়ার কন্ডিশনার ব্যবহার করি, এসি, এবং আমরা ইভেন যে ফ্রিজ ব্যবহার করি বা রেফ্রিজারেটর, এই ফ্রিজ থেকে বা এসি থেকেও কিন্তু কি হয়, বায়ু দূষণ হয়। তাহলে এগুলো সম্পর্কে মানুষকে আরো অবহিত করতে হবে, আরো সচেতন করতে হবে। এখানে আমাদের এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ দেওয়া আছে। দেখো, সৌর পর্দা বলা হয় কোন স্তরকে? সৌর পর্দা বলা হয় ওজোন স্তরকে, কারণ এই স্তরই আমাদের কি করে, সূর্যের অতিবেগুনি রশ্মিগুলো থেকে আমাদের বাঁচিয়ে রাখে। বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত? বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত? 21%। এক্সাক্ট ফিগারটা কত? 20.94%, তাই না? ওকে, বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন স্তর কোনটি? ভূপৃষ্ঠ সংলগ্ন মানে কি, ভূপৃষ্ঠের কাছাকাছি স্তর। ভূপৃষ্ঠের কাছাকাছি স্তর কোনটা? কাছাকাছি স্তর যে ট্রপোস্ফিয়ার। উদ্ভিদ ও জীবজগতের জন্য বায়ুমণ্ডলের কোন স্তরটি উত্তম? উদ্ভিদ ও জীবজগতের জন্য বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার কি সবচেয়ে
উত্তম, ট্রপোস্ফিয়ার সবচেয়ে উত্তম। ট্রপোস্ফিয়ারে কিন্তু মানুষগুলা বেঁচে থাকে। কোন দুটি গ্যাস বায়ুমণ্ডলের 99 ভাগ স্থান দখল করে আছে? সেটা হচ্ছে কি নাইট্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেন এবং অক্সিজেন। তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কত ভাগে ভাগ করা যায়? তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। 5 ভাগে ভাগ করতে পারি। কোনটি বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর? এটা হচ্ছে কি স্ট্রাটোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর, ট্রপোস্ফিয়ার হচ্ছে কি প্রথম স্তর। ওকে। কোনটি নিষ্ক্রিয় গ্যাস? নিষ্ক্রিয় গ্যাস মানে হচ্ছে কি কোনো কিছুতেই অংশগ্রহণ করে না, তাহলে সেটা কি? সেটা হচ্ছে নাইট্রোজেন হচ্ছে কি সবচেয়ে নিষ্ক্রিয় গ্যাস। সৃজনশীল দেখো যে সজীব দীর্ঘ 10 বছর পর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ঢাকায় আসে। এখানকার গাড়ির কালো ধোঁয়া কলকারখানার নির্গত গ্যাসের ফলে সৃষ্ট দূষণ তার জন্য একটি অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয় এবং বলা আছে সিএফসির পুনরূপ কি? সিএফসি এর পুনরূপ হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন, সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, কার্বন ক্লোরোফ্লুরোকার্বন, এটা হচ্ছে কি সিএফসি পুনরূপ। জীবের জন্য বায়ুমণ্ডলের কোন স্তর অধিক গুরুত্বপূর্ণ? জীবের জন্য বায়ুমণ্ডলের হচ্ছে ট্রপোস্ফিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ট্রপোস্ফিয়ারে হচ্ছে মেঘ থাকে, জীবমণ্ডলের যে অক্সিজেন, এই অক্সিজেন থাকে, বায়ু প্রবাহ থাকে, তো এটা হচ্ছে এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানবদেহের উপর উদ্দীপকে উল্লিখিত দূষণের প্রভাব ব্যাখ্যা করো। তো দূষণের ফলে, বায়ু দূষণের ফলে মানুষের যে প্রভাবটা, কি প্রভাব পড়তে পারে এটা একটা তোমরা লিখে দিবা। উক্ত দূষণ প্রতিরোধে করণীয়, যে দূষণ প্রতিরোধে করণীয় কি? মানুষের সচেতনতা সৃষ্টি করতে হবে, বনভূমি সৃষ্টি করতে হবে। তারপর হচ্ছে ইটের ভাটায় হচ্ছে কাঠ ব্যবহার করা যাবে না, ইটের ভাটায় চিমনি ব্যবহার করতে হবে। এই যে কিছু কিছু যে জিনিস আছে এগুলো হচ্ছে তোমরা এখান থেকে লিখে দিবা, তাহলে তোমরা একটা ভালো মার্ক পেয়ে যাবা। তাহলে এই হচ্ছে আমাদের ভূগোলের প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের ক্লাস। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।